জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা অষ্টম স্কুল করব পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যা যা কিছু রয়েছে, অষ্টম স্কুলের গণিতে যা যা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে দেখব। চলো শুরু করব। এর পূর্বে আজকে অষ্টম স্কুল, এর পূর্বে 7টা স্কুলের গণিত আমরা খুব সুন্দর করে সমাধান করেছি, শিখেছি, দেখেছি। এইভাবে প্রত্যেকটা স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয়, তৃতীয় সমস্ত স্কুল আমরা সুন্দর করে সমাধান করাবো আমাদের এই মুক্তির পাঠশালা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের ওপর। তো চলো প্রত্যেকে খুব সুন্দর করে দেখতে থাকো আজকের কি কি রয়েছে। চলো প্রথমের প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোন সংখ্যা পরস্পর মৌলিক? তাহলে পরস্পর মৌলিক কাদেরকে বলে? না, পরস্পর কোপ্রাইম কাদেরকে বলা হয়? না, যখন দুটি সংখ্যার মধ্যে কেবলমাত্র একটি সাধারণ উৎপাদক থাকবে এবং সেটা হচ্ছে এক। ঠিক আছে? বা আরো সহজে যদি বলি, যখন দুটি সংখ্যার গসাগু এক হবে তাদেরকেই আমরা কি বলবো? পরস্পর মৌলিক বলবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো 12 আর 3 তোমরা গসাগু করো, 12 আর 3 গসাগু করবে, 12 আর 3 তোমরা গসাগু করবে, 3 4 12, 3 1 3, তাহলে গসাগু কত এসছে? 3। এদেরকে আমরা পরস্পর মৌলিক বলবো না। 15 আর 22 করবে, 8 আর 16 করবে, 4 চলে যাবে, 4 2 আর 4 4 16, তাহলে গসাগু আমাদের 4 আসবে, তাহলে ওটা উত্তর হবে না। সঠিক উত্তর আমাদের দ্বিতীয়টা হয়ে যাবে, আমাদের পরস্পর মৌলিক। তাহলে একদম সহজে কি করব, যখনই পরস্পর মৌলিক বলবে তাদের গসাগু নির্ণয় করব। গসাগু যদি 1 আসে তাহলেই আমাদের সেটা কি হয়ে যাবে? পরস্পর মৌলিক হয়ে যাবে। দেখো এটা এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। চলো ক্ষয়ের দেখে 2812 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান। তাহলে আমরা জানি 8 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 800। যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটা লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য বসাবো। তৃতীয় অপশনটিতে রয়েছে গয়ের দাগে, একটি ভাগ অঙ্কে ভাজ্য 81, ভাগফল 13, ভাগশেষ 3 হলে ভাজক কত? তোমাদেরকে শিখিয়েছি, এর পূর্বেও ছিল যে ভাজক বের করতে হলে কি করতে হয়? ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ হচ্ছে ভাগফল। এই হচ্ছে আমাদের। তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বাদ দেব, বাদ দিয়ে ভাগফল দ্বারা ভাগ করলেই আমরা ভাজক পেয়ে যাব। তাহলে ভাজ্য আমাদের কত বলা রয়েছে? 81। ভাগশেষ আমাদের কত বলেছে? 3। ভাগফল আমাদের কত বলা রয়েছে? ভাগফল আমাদের 13 বলা রয়েছে। তাহলে 81 থেকে 3 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে বলতো? ওদিকে 1 এদিকে 2, মানে হচ্ছে আমাদের 79। 79 তো 13 দিয়ে ভাগ যাবে না, কোথাও ভুল রয়েছে। একটি ভাগ অঙ্কে ভাজ্য 81 বলা রয়েছে, ভাগফল 13 বলা রয়েছে, ভাগশেষ 3 বলা রয়েছে। তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বাদ দেবো, 81 থেকে 3 বাদ দিলে আমাদের এটা 78 হবে। 78, চলো 13, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 13 দিয়ে ভাগ চলে যাবে, 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভাজক বের করতে হলে ভাজ্য বিয়োগ ভাগশেষ যোগ ভাগফল দিয়ে আমরা সুন্দর করে মান বসিয়ে সমাধান করব, 6 আমাদের অ্যান্সার এসে যাবে। পরবর্তীতে ঘয়ের দাগ, 420 সেকেন্ড কত মিনিট? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দিয়ে গুণ করব, সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করব। তাহলে এটা আমাদের সেকেন্ড রয়েছে, এই সেকেন্ডকে যদি আমি মিনিট করতে চাই তাহলে কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভাগের নিয়ম কি জানি? এখানে যতগুলো অঙ্ক থাকে ভাজ্যতেও ততগুলো নিতে হয়, কিন্তু নিলে দেখো ছোট হয়ে যাচ্ছে, 48 ছোট হয়ে যাচ্ছে ভাজকের থেকে, তাই আমরা 3 থেকে নিব, অর্থাৎ 480 কে একবারেই ভাগ দেব। তাহলে কতই চলে যাবে? 8 চলে যাবে, 8 6 48, সুন্দর ভাগ চলে গেছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? 8 মিনিট। কোনটাতে রয়েছে দেখো? এই যে তৃতীয় অপশনে রয়েছে। তাহলে যখনই সেকেন্ডকে মিনিট করতে বলবে 60 দিয়ে ভাগ করে দেবে। শেষ অপশন, শেষ দাগে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা আমরা কত জানি? 2। সব থেকে ছোট, এক মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 2 হচ্ছে আমাদের ক্ষুদ্র। দুটো প্রশ্ন এখান থেকে, যখন জিজ্ঞেস করবে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা তখনও উত্তর হবে 2, যখন বলবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তখনও উত্তর হবে 2। ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী 2 এর দিকে চলে আসছি। 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে গুণিতক, এখানে 8 এর গুণিতক মানে কি গো? নামতা
8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48 ইত্যাদি ইত্যাদি। 6 6 একে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36 এইরকম ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কি কি হলো দেখো। তাহলে 8 আর 6 এর আমি গুণিতক গুলো লিখে দিলাম। সাধারণ কথার অর্থ কি, যে গুণিতক গুলো উভয়ের মধ্যে রয়েছে তাদেরকেই বলা হয় সাধারণ, যেটাকে ইংরেজিতে কমন বলে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি 24 রয়েছে, আরো আমাকে লিখতে হবে, তাহলে 6 6 36, 6 7 42, 6 8 48, ব্যাস। তাহলে প্রথম কত পেলাম দেখো 24, তারপরে কত পেলাম দেখো 48। দরকার নেই, তুমি একটা পেয়ে গেলেই তারপরে গুলো বের করা সহজ। তাহলে তুমি কি করবে, এইরকম গুণিতক লিখবে, লেখার পরে আমরা দেখবো কোন গুণিতক গুলো সবার মধ্যে আছে, উভয়ের মধ্যে আছে। তুমি একটা যদি পেয়ে যাও, তাহলে প্রথমটা কত পেয়েছি 24, এই 24 এর গুণিতক গুলোই হবে এদের সাধারণ গুণিতক। 24 যেহেতু 24 এই দুজনের সাধারণ গুণিতক, তাই 24 এর আবার যেগুলো গুণিতক, অর্থাৎ 24 এর নামটা 24 একে 24, 24 2 48, 24 3 72, এইগুলো হবে 8 আর 6 এর সাধারণ গুণিতক। দেখো 24 এসেছিল, তারপরে 48, আমি যদি আরো লিখতাম এরপরে গিয়ে দুজনে 72 গিয়ে মিলতো। ঠিক আছে, তাহলে আমাদের দুটো বের করতে বলেছে, আমরা 24 লিখে দেবো, 48 লিখে দেবো, গল্প শেষ। চলে আসো ক্ষয়ের ধারা। 24,315 কে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানকে যোগফল আকারে লিখবো। 2 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 20,000, 4 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 4,000, 3 এর স্থানীয় মান 300, 1 এর স্থানীয় মান 10, 5 এর স্থানীয় মান 5। ব্যাস, গল্প শেষ। গয়ের দাগে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো। তাহলে প্রত্যেকটাতে দেখো কতগুলো করে অঙ্ক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3, প্রত্যেকটাতে 5টা করে আছে, কোনো সমস্যা নেই। যেভাবে শেখাচ্ছি সেইভাবে করবে। এরও 4, এরও 4, এরও 4, ঠিক আছে, প্রত্যেকের 4 বুঝতে পারছি না। এর 5, এর 7, এর 5, এর 7, তাহলে এর মধ্যে 5 আছে আর এর মধ্যে 5 আছে, তার মানে ওই দুটো ছোট হবে। আর এর মধ্যে 7 আছে, এর মধ্যে 7 আছে, ওই দুটো বড় হবে। এবারে এদের মধ্যে তো 5 আছে, দেখি এদের দুজনের মধ্যে কে ছোট দেখি। এর মধ্যে 8 আছে, এর মধ্যে 3 আছে, তাহলে সব থেকে ছোট হয়ে যাবে 4 5 3 1 5, অর্থাৎ 45,315। ছোট থেকে বড় সাজাতে হলে এইরকম চিহ্ন দেবে। তারপরে কত হবে 45,815। এবারে এই দুটোর মধ্যে কে ছোট, এর আছে 8, এর আছে 7, তাহলে ওটা ছোট হয়ে যাবে 47,720, আর সব থেকে বড় হবে 47,825। ব্যাস, কিচ্ছু নেই। চলো ঘয়ের দিকে চলে আসো। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 66 ও 84 এর গসাগু নির্ণয় করো। 66 ও 84 আলাদা স্লাইডে দেখাচ্ছি। দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়, একদম সহজ। 2 3 4 যতগুলোই সংখ্যা দিক না কেন, সেই সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবে, বিশ্লেষণ করবে। তাহলে 2 এ দিলে 2 3 এ 6, 2 3 এ 6, 3 এ দিলে 3 1 এ 3, 3 1 এ 3, শেষে 11 চলে এসেছে। মৌলিক সংখ্যা আর যাবে না। আর একটা সংখ্যা আমাদের কি ছিল, 84 84 ছিল। 2 এ দিলে 2 4 এ 8, 2 2 এ 4, আবার 2 দিলে 2 2 এ 4, 2 1 এ 2, আর যাবে না। 3 এ দিলে 3 7 এ 21। ঠিক আছে, তাহলে যেমন করে আমি লিখছি হুবহু তোমরা একই রকম করে লিখবে। 66 এর জন্য কি এসছে, 2 এসছে, 3 এসছে, 11 এসছে, অর্থাৎ 2 3 আর 11 গুণ করলে 66 আসে। 84 কে মৌলিক উৎপাদকে ভাঙাতে কি এসছে, দুটো 2 এসছে, 3 এসছে, আর 7 এসছে। হয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। এরপরে আমরা কি করব, যেই যেই উৎপাদক গুলো উভয়ের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে গুণ করলে আমরা গসাগু পেয়ে যাব। এই হচ্ছে 2 উভয়ের মধ্যে আছে, এই হচ্ছে 3 দেখো উভয়ের মধ্যে আছে। আর এমন কোন উৎপাদক আছে যে দুজনের মধ্যে রয়েছে, 11 এর মধ্যে আছে, এর মধ্যে নেই, 7 এর মধ্যে আছে, এর মধ্যে নেই, এখানে একটা 2 আছে, ওখানে নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি দিয়ে এইরকম গসাগু বলে লিখবে। গসাগু কত হয়ে যাবে, তাহলে 2 আর 3 কে গুণ করব, উত্তর আমরা পেয়ে যাব কত, 6। তাহলে যখনই আমাদেরকে মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের গসাগু বের করতে বলবে, প্রথম কাজ
মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, করার পরে উৎপাদক গুলোকে এইরকম গুণফল আকারে লিখে দেব। লিখে দেওয়ার পরে যেই যেই উৎপাদক গুলো উভয়ের মধ্যে রয়েছে তাদেরকে গুণ করলে আমরা কি পেয়ে যাবো গসাগু। ওকে, চলো পরবর্তী দাগ কি বলেছিল, 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। এক এক করে প্রত্যেকে দাগ মৌলিক সংখ্যা। তাহলে প্রথম হচ্ছে 10-এর পরে 11, 13, 17, 19, এরপরে 20 পর্যন্ত হয়ে গেল, 20 থেকে 30 পর্যন্ত 23 এবং 29 হয়ে গেল। এবারে 30 থেকে 40 পর্যন্ত কি কি হয়, 31, 37। এবারে 40 থেকে 50 পর্যন্ত, 50 পর্যন্ত নয় 50-এর মধ্যে কি কি হয় আমাদের, 41, 43, 47। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11। আমাদের কটা না কি কি বলেছিল, 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। ব্যাস এই যে লিখে দেবো। প্রত্যেকে কিন্তু কমপক্ষে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখতেই হবে, তার থেকে বেশি রাখতে পারলে অতি উত্তম, খুব ভালো। কমপক্ষে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1 থেকে হয়েছে। এটা হচ্ছে আমাদের 10 থেকে 50-এর মধ্যে। চলে আসছে পরবর্তীতে 3-এর দাগ কি বলেছে, কোন একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। কোন একটা সংখ্যা থেকে আমি 3402 বিয়োগ করব, বিয়োগ বলে কি পাবো, ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। আচ্ছা দেখো, কোন একটা সংখ্যা থেকে আমি 5 বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেলাম, 2 পেলাম। তাহলে আমাকে এই সংখ্যাটা যদি বের করতে বলে তাহলে আমি কি করব, কত থেকে 5 বাদ দিলে 2 পাবো। আমরা ছোট সংখ্যা খুব সহজেই বলে দেবো, 7 থেকে 5 বাদ দিলে 2 পাওয়া যায়। ছোট বলে আমরা খুব সহজে বলে দিয়েছি। কিন্তু যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় যে কত থেকে 13,449 বাদ দিলে আমরা হচ্ছে 9,738 পাবো, বলতে পারবো না খুব সহজে। তাহলে এই যে 7টা কি করে আসবে, দেখো এই দুজনকে যদি আমি যোগ করে দিই, 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে 2 পাবো। ওখানে একই রকম বলেছে যে কোনো একটি সংখ্যা থেকে আমি 3402 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগ ফলটা কত আসবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর পরে 4টা শূন্য। তাহলে এইখানের সংখ্যাটা বের করতে বলেছে যে কত থেকে 3402 বাদ দিলে 10,000 পাবো। এখানে করলাম, তাহলে এই সংখ্যাটা কি করে আসবে, এদের দুজনকে যোগ করে। এখানেও আমরা কি করব, ওদের দুজনকে যোগ করে দেবো। 1, 2, 3, 4, তার সঙ্গে 3402। তাহলে এই হচ্ছে 2, 0, 4, 3, 1, 13,402 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে আমরা দুজনকে যোগ করে দেবো, 13,402 উত্তর হয়ে যাবে। চলো 4-এর দাগ আমাদের কি বলেছে, দেখো 4-এর দাগ, একটি শরৎ রচনাবলীর মূল্য 405 টাকা। রবীন বাবু ঠিক করেছেন 120 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন। তাহলে একটি শরৎ রচনাবলীর দাম কত, 405 টাকা। কতজনকে দেবেন, 120 জনকে। তাহলে গুণ করে দিলেই উত্তর পেয়ে যাবো। প্রত্যেকে বলেছি, প্রায় প্রত্যেকটা স্কুলেই বলি যে প্রশ্ন বিচিত্রা বইয়ের যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলের গণিত এবং সেই গণিত সম্পর্কিত ধারণা যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি পরীক্ষাতে পুরো একদম ফুল মার্কস তোমার কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। শুধু পরীক্ষার সময়টাতে মাথা ঠান্ডা রেখে সমস্ত জিনিসগুলো যেভাবে শেখাচ্ছি বোঝাচ্ছি, যেখানে যা কিছু লিখতে বলছে সেইভাবে লিখবে, হয়েছে। শুধু ওই উত্তর মিলিয়ে দেওয়াটা কিন্তু লক্ষ্য নয়। সুন্দর পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কিছু ভাষাও লিখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে, সমস্ত জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। চলো প্রথমে 0 দিয়ে যদি 3 জনকে গুণ করি, 0 হয়ে গেল। 2 এ গুণ করলে 2 5 10 0, 2 0 0 আর 1 যোগ করলে 1, 4 2 8, 1 করলে 5 একে 5, 0 4 একে 4। তাহলে এখানে 0, এখানে 0, 5 1 6, এখানে 8, এখানে 4। ব্যাস গুণ হয়ে গেল। দিয়ে অতএব চিহ্ন দিয়ে আমরা ভাষা লিখবো। কি লিখবো, তিনি কত টাকা খরচ করবেন, লিখবো তিনি 48,600 টাকা খরচ করবেন। ব্যাস লিখে দিলেই সুন্দর করে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তিনি 48,600 টাকা, এখানে যা আছে লিখবো, লিখবো খরচ করবেন, দিলে সম্পূর্ণ মার্কস তুমি পেয়ে যাবে। চলো পরের দাগ 5 6। চলো 5-এর দাগ কি বলেছে, দেবাশিস বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,750 টাকা। কি বলেছে,
মাসে যত টাকা আয় করেন সেটা খরচ করতে তার 7 মাস লাগে। মাসিক খরচ দিয়েছে, তাহলে এক মাসের খরচ যদি 12,750 টাকা হয়, এরকম করে লিখবো, এক মাসের খরচ 12,750 টাকা। 7 মাসের খরচ কত হবে? 12,750 কে 7 দিয়ে গুণ দিয়ে দেবো। 7 শূন্য শূন্য, 7 5 35 এর 5 হাতে 3, 7 7 49 আর 3 52, 2 হাতে 5, 7 2 14, 5 19 এর 9 হাতে 1, 7 1 7 1 8। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের 7 মাসের খরচ হয়ে গেল। এবারে বলেছে তাহলে 6 মাসের আয়। এবারে দেখো প্রশ্নে বলেছিল যে 6 মাসে যে টাকাটা আয় করে সেটা খরচ করতে 7 মাস সময় লাগে। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি 7 মাসে যে টাকাটা খরচ হয় সেটা আয় করতেই আমার 6 মাস সময় লাগে। 7 মাসে যে টাকাটা খরচ করি সেটাই আয় করতে 6 মাস সময় লাগে। তাহলে 7 মাসের খরচ যদি এই টাকাটা হয়, তাহলে আমি বলে দেবো এই টাকাটা আয় করতেই আমার 6 মাস লাগবে। অতএব এখান থেকে আমি বলবো অতএব 6 মাসের আয়, 6 মাসের আয় আমাদের কত হয়ে যাবে? 8 9 2 5 89,250 টাকা। তাহলে মাসিক আয় জানতে চেয়েছি, অর্থাৎ এক মাসের আয়। 6 মাসের আয় যদি এই টাকাটা হয়, এক মাসের আয় কত হয়ে যাবে? 8 9 2 5 0, তাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 1 6, 2 নাম হলো 29, 6 4 24, 5 নাম হলো 52, 6 8 48, 4 নাম হলো 45। ভাগ ঠিক হচ্ছে তো? ভাগ ঠিক হচ্ছে তো? 6 1 6, 2 নাম হলো 29, 6 4 24, 5 নাম হলো 52, 6 8 48, 4 নাম হলো 45, 6 7 42, 3 নাম হলো 30, 6 5 30। তাহলে চলে এলো 14,875 টাকা। ওটাই আমাদের বের করতে বলেছে। অতএব এক মাসের আয়, যেটাকে মাসিক আয় বলা হয়, মাসিক আয় মানে এক মাসের আয়। তাহলে প্রথমে 7 মাসের খরচ বের করব। 7 মাসের খরচ যেটা বেরোবে সেটাই হবে 6 মাসের আয়। তাহলে 6 মাসে যদি এই টাকাটা আয় করে, প্রতি মাসে কত আয় করবে? 6 দিয়ে ভাগ করে দেবো। চলো 6 দাগের প্রশ্নে কি বলেছে? এই একটা দিন দেওয়া রয়েছে, তাকে বছরে পরিণত করতে হবে, মাসে পরিণত করতে হবে। চলো আলাদা স্লাইডে করাচ্ছি। 36,789, 36,789। আচ্ছা দেখো আরেকবার দেখে নিই, 3 6 7 8 9, 3 6 7 8 9, এইটা আমাদের দিনে দেওয়া রয়েছে। এটাকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে বছরে পরিণত করতে হবে। তাহলে বাবু দিনের সঙ্গে বছরের সম্পর্ক কি? না, 1 বছর সমান 365 দিন, অর্থাৎ দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করব, বছরকে দিন করতে হলে 365 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি করব? দিনকে আমরা বছর করতে চাইছি, 365 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3টে, এখানে 3টে নেব, বড় হয়েছে, তাহলে একে চলে যাবে 365। 7 থেকে 5 বাদ দিলে 2, 8 নামলো। দেখছি ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভাগফলে 0 দিয়ে আরো একটা অঙ্ক নামাবো। যখনই ভাজ্য থেকে দুটো অঙ্ক নামাবে, একসাথে একটা 0 ভাগফলে দিয়ে দেবে। ঠিক আছে, এবারে ভাগ দেব। দেখো অনেকে এইখানে ভাগ শেষ করে দেবে, কমপ্লিট করে দেবে, ভুল হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু ভাগ যায়নি এখনো। এই যে 8 আর 9 যে নামিয়েছে, এদেরকে কিন্তু এখনো ভাগ দেয়নি। এবারে বলবে স্যার 365 আছে 289, এ তো ছোট, ভাগ কি করে যাবে? কারণ আমরা শিখেছি ভাজকের থেকে ভাগশেষটা ছোট হয়। এসছে তো, তাহলে এখানেই অঙ্ক শেষ না। ভাগ কথার অর্থ প্রত্যেকটা অঙ্ককে ভাগ দেব। একেও যদি বেশি হয়ে যায় আমরা 0 দিয়ে দেব, কিন্তু ভাগ দেবই। প্রত্যেকে মাথার মধ্যে কথাটা রাখবে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ দেব? 0 দিয়ে দেব। 365 0 0। ঠিক আছে, তাহলে আমরা 365 কে 0 দিয়ে গুণ করলাম। তাহলে আমাদের দেখো ওই 289 আবার নেমে আসবে, কিন্তু পার্থক্যটা দেখো, আগের যে 8 9 নেমেছিল সেটা কিন্তু ভাগের পরে নয়, এমনি নেমেছিল। কিন্তু এবার যেটা নামলো সেটা কিন্তু ভাগ দেওয়ার পরে বিয়োগফল 289 এসছে। এইবার আমাদের ভাগ সম্পূর্ণ হয়েছে। তাহলে কিছু দিয়ে যদি নাও যায় আমরা 0 দিয়ে দেব, কিন্তু দেব। ওকে, তাহলে এটা আমাদের কত হয়ে গেল? 100 বছর। এটা আমাদের হয়ে গেল অতিরিক্ত 289 দিন। এখনো বাকি আছে। দেখো শুধু বছর আর দিন করলে হবে না, আবার সেটাকে মাসে পরিণত করতে হবে। এই যে অতিরিক্ত দিনটা পড়ে আছে, এটাকে আমরা মাসে পরিণত করব। তাহলে দিনকে মাস করতে হলে আমাদের কি করতে হয়? 30 দিয়ে ভাগ করতে হয়। 1 মাস সমান 30 দিন। তাহলে এটাকে যদি ভাগ করি, এখানে দুটো আছে, এখানে দুটো নেব। দুটো নিলে দেখো ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা 3টে নেব, অর্থাৎ 3টেকে একসঙ্গে ভাগ দেব। তাহলে কতই দেব? 9 3 27, অর্থাৎ 270। তাহলে এই নয় এই,
তাহলে আমরা যেহেতু দিনকে 30 দিয়ে ভাগ করেছি, ভাগফল যেটা আসবে সেটা কি হবে? মাস। উত্তর আমাদের চলে এলো 100 বছর 9 মাস 19 দিন আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে 36,789 দিন সমান 100 বছর 9 মাস 19 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অষ্টম স্কুলের সমস্ত জিনিসগুলো। প্রত্যেকটা স্কুল খুব বিস্তারিত ভাবে তোমাদেরকে আমি শেখাবো। প্রত্যেকে মুক্তির পাঠশালার পাশে থাকবে, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে, এবং এই ক্লাসগুলো এক জায়গায় সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখা রয়েছে, যার লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবে। ঠিক আছে, সেটাতে ক্লিক করলে তোমরা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপের মধ্যে যখনই আমরা ইউটিউব ফেসবুক পেজের উপর কোনো ভিডিও আপলোড করব, ওই গ্রুপের মধ্যে লিংক দিয়ে দেওয়া হবে, ফলত তোমরা খুব সহজেই বুঝে যাবে কোন দিন কখন কোন ভিডিও কোন ক্লাস আপলোড করছি। ওকে, চলো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। চলো, বাই।